এবার আপার প্রাইমারি আজকে তো মানে আমরা ইংলিশ। মূলত যেটা আলোচনা করব, আজকের যেটা মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমাদের যে আগামীতে যে পরীক্ষাগুলো আসছে, মানে এসএলএসটি যারা পড়ছেন, মানে কি, বা যারা স্টাডি করছেন তারা প্রত্যেকে বিএড করা আছে তাদের, তো তারা অবশ্যই আপার প্রাইমারি পরীক্ষাতে বসবেন, এসএলএসটি সাবজেক্টের পরীক্ষাতে বসবেন। স্কুলের এসআই হলেও তারা এলিজেবল, কারণ সেখানে কিন্তু শুধু যারা বিএড করা আছে তারাই সুযোগ পান, বাকিরা কিন্তু পান না। মানে সেটা যদিও কম্পিটিটিভ ধাঁচের অনেকটাই, ম্যাথ থাকে, কারেন্ট অ্যাফেয়ার থাকে, তো এখানে কিন্তু আমাদের এসএলএসটি করা মানে এই যে আমি এখানে পরপর এগুলো আলোচনা করব একটু। ধরুন আপার প্রাইমারি, এটা একটা সেকশন যেটা হওয়ার খুব সম্ভাবনা আছে, নতুন গেজেট আসবে তারপরে পরেই এসএলএসটি সাবজেক্ট, এবং তার সাথে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস। আর স্কুল এসআই। এবার আপার প্রাইমারিতে যদি সেন্ট্রালের ধাঁচ আসে, তাহলে কিন্তু পেডাগজি, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ তো থাকছেই। পেডাগজি, ইংলিশ, বেঙ্গলি এটা কমন। হিস্ট্রি, জিওগ্রাফি ছিল আগে, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স যোগ হতে পারে। গেজেট বলবে সেখানে, বা সিলেবাস বলবে সেখানে কি হবে। এবার এরপরে আবার নতুন সাবজেক্ট হবে কিনা, যেটা নতুন এবারে হওয়ার কথা ছিল, সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো কি হচ্ছে। সাবজেক্টের আলাদা কোনো পরীক্ষা হবে কিনা সেটা এখন নিশ্চিত নয়। মোটামুটি এটা পাস করতে হবে, টেট পাস করতেই হবে সবাইকে। আর এসএলএসটি সাবজেক্টে যখন পরীক্ষা হবে সেখানেও প্রিলিমিনারি টেস্ট হবে কি না, সেটা একটা বিষয়, ভাবার বিষয়। যেটা বললাম, স্কুল এসআই এর ক্ষেত্রেও এটা তো একটা ফিক্স সিলেবাস আছে, যেখানে ম্যাথ সবচেয়ে বেশি ওয়েটে যাচ্ছে, হচ্ছে 50 নম্বরেরই, সেখানে দেখা যাবে পেডাগজি। বাকি 50 নম্বরের মধ্যে ম্যাথ, জিকে, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, মানে কমন যেগুলো জিএস পেপারের অংশ সেইগুলো, আর কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো থাকবে। তো এটা কিন্তু এর এর যে ধাঁচ, এটা কম্পিটিটিভের ধাঁচ। কম্পিটিটিভে আরও যারা পরীক্ষা দেবেন, পঞ্চায়েত হোক বা পিএসসি মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিসিএস হোক, যারা দেন তারা তারা এই এই প্যাটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে কি, অন্যান্য কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন, যাদের বিএড করা নেই, তারা এটাতে বসতে পারবেন না, শুধুমাত্র বিএড ক্যান্ডিডেটরা এটাতে বসতে পারেন। তো বিএড ক্যান্ডিডেট যাদের এই চর্চা আছে, তারা কিন্তু এখানে অনেকটাই অ্যাডভান্টেজ পাবেন। ম্যাথ বা এই জিনিসগুলো কিন্তু যারা ম্যাথের স্টুডেন্ট নয়, এসএলএসটির যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু সেগুলো খুব একটা চর্চা করেন না। তো ম্যাথের একটু চর্চা করা এইখানের জন্য প্রয়োজন অন্ততপক্ষে। আর আপার প্রাইমারির জন্য আমরা অলরেডি ইংলিশের চর্চা করছি, সুতরাং ম্যাথ ইংলিশের চর্চাটা আমাদের অলরেডি চালাতে হচ্ছে। হিস্ট্রি, জিওগ্রাফির তো কনফার্ম চালাতে হচ্ছে, যারা আর্টসের ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের হিস্ট্রি, জিওগ্রাফি চালাতেই হচ্ছে। আর সাবজেক্ট তো আমাদের পড়তেই হবে, এখানে কোনো দ্বিচারিতা নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। সাবজেক্ট এসএলএসটি এবং পিএসসি এবং মাদ্রাসা, এই তিনটের জন্যই। এবার আমাদের যে সিলেবাস আছে, আমরা জানি এই 9, 10, 11, 12-এর একটা প্রপার সিলেবাস কিন্তু এখানে ছোট করে বলা আছে, জাস্ট টপিকগুলোর জন্য। জিওটেকটনিক, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, বা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, রিজনাল জিওগ্রাফি যেটাকে বলা হয়। ওয়েস্ট বেঙ্গল আলাদা করে বলা থাকে না, কিন্তু দিতেই পারে কোয়েশ্চেন, যাই হোক। এবং প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, এই হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস। এবার এই যে আমরা জানি আমরা কি 10টা টপিক থাকে, আমরা 9, 10-এও 10টা টপিক পাই, 11, 12-এও 10টা টপিক পাই। জিওটেকটনিক থেকে শুরু হয়, জিওমরফোলজি, জিওটেকটনিক থেকে শুরু হয়, তারপরে সেটা আপ টু প্র্যাকটিক্যাল জিওগ্রাফি বা কার্টোগ্রাফিতে গিয়ে শেষ হয়। এখানে ওশেনোগ্রাফি আছে, আর ওখানে জিওগ্রাফিক্যাল থট আছে। তো আমরা জানি এই যে সিলেবাসটা, এটা সেই যখন আগের আগের সরকার ছিল, অর্থাৎ সিপিএম সরকার যখন ছিল, সেই সময় থেকে কিন্তু এই সিলেবাসটা সেম রয়েছে, এখানে কিন্তু চেঞ্জ করা হয়নি। নতুন সিলেবাস, আলাদা কিছু চেঞ্জ করা হয়। আচ্ছা, আপনার বোর্ডটা দেখতে পাচ্ছেন তো? হ্যালো, বলছি আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন? আমি স্যার পাচ্ছি না। জাস্ট না স্যার, দেখা যাচ্ছে।
বোর্ড দেখা যাচ্ছে না। এবার এবার দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আশা করব যে নতুন গেজেট যে আসবে, নতুন গেজেট আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ নতুন মন্ত্রিসভা হয়েছে, নতুন বিধানসভা তৈরি হয়েছে, সেখানে বিল পাস হবে এবং এই নতুন যে গেজেট সেটা আসবে এসএলএসটি 9-10 হোক বা 11-12 হোক এবং আপার প্রাইমারি 5-8, এই তিনটের জন্যই কিন্তু গেজেট আসবে। তারপরে আমরা দেখব সেখানে সিলেবাসের পরিবর্তন যদি হয়, জিওগ্রাফি তো পাল্টে হিস্ট্রি হয়ে যাবে না, একই সিলেবাস থাকবে, কম বেশি হতে পারে, এক্সট্রা কিছু আসতে পারে, সয়েল জিওগ্রাফি আসতে পারে ইত্যাদি ইত্যাদি। যদি বায়োজিওগ্রাফির মধ্যে সেটা ছিল, আলাদা করে বলার কিছু নেই। টুকটাক হাইড্রোলজি, যেমন হাইড্রোলজির একটা আলাদা পোর্শন, সেখানে বড় পোর্শন একটা এলো, এরকম অনেক কিছু হতে পারে, সেটা আমরা এখনই আলোচনা করবো না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভূগোল। ভূগোল থেকে জিওমরফোলজি উড়ে যাবে না, কার্টোগ্রাফি উড়ে যাবে না, কোনো কিছু বাদ সেগুলো যাবে না। সুতরাং আমাদের চর্চাটা শুরু করে দেওয়া প্রয়োজন। জিওগ্রাফি চর্চা, এসএলএসটি জিওগ্রাফির চর্চা, সেটা শুরু করতে হবে এবং সেটা শুরু করা মানে একদম জিওটেকটনিক থেকে একদম সিস্টেমেটিক্যালি অধ্যায় ধরে ধরে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা একদম পুঙ্খানুপুঙ্খ যেটা স্টাডি করা সেটা করব। কারণ সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে টেক্সট পড়া। এখন প্রশ্ন এমসিকিউ প্যাটার্ন থাকবে নাকি এমসিকিউ প্লাস 2 নম্বর দুটোই চালু হবে, সেটা আমরা এখন জল্পনা করে কিছু লাভ নেই, সেটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। সরকার যেহেতু এসেছে এবং এরা ঘোষণাই করে দিয়েছিল সিলেবাস কিন্তু চেঞ্জ হবে। ঘোষণা মানে এদের যাদের লিডার, বড় বড় যারা লিডার, তাদেরই বিভিন্ন রকম ইন্টারভিউ, বিভিন্ন কিছু শুনলে বুঝতে পারবেন সিলেবাস চেঞ্জ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পুরো স্কুল সিলেবাস চেঞ্জ হবে, নিচু লেভেল থেকে আপ টু উঁচু লেভেল পর্যন্ত, 11-12 পর্যন্ত স্কুলের সব সিলেবাস কিন্তু অনেকটা হিউজ লেভেলে চেঞ্জ হবে। তো সেইখানে আমাদের কিছু ইনক্লুডিং এক্সক্লুডিং ছোটোখাটো লেভেলে হতে পারে। ভূগোল হিউজ চেঞ্জ হবে না, যারা ল্যাঙ্গুয়েজ বেস সাবজেক্ট আছে তারা, বাংলা ইংরেজি, তাদের ক্ষেত্রে এটা সমস্যার জায়গা, আমাদের ক্ষেত্রে নয়। তো আমরা কি করব, একদম টপিক ধরে পড়া শুরু করব, কোয়েশ্চেন আনসার সেখানে আলোচনা করা। এমসিকিউ বেশ হওয়ার সম্ভাবনা 99% থাকবে, সব পরীক্ষাই বর্তমানে এমসিকিউ প্যাটার্ন চলে এসেছে, এখানেও আশা করা যায় সেটা। যদি কিছু পোর্শন হতে পারে 2 নম্বরের থাকলো, এটা হতে পারে, মানে ধারণা আমার, মানে একেবারে পুরো 1% ধারণাটাকে আমরা ছেড়ে দিতে পারি না। সেটা যাই হোক না কেন, আমাদের মূল প্রথম ধাপ হচ্ছে আমাদের সিলেবাসটাকে ভালো করে কভার করা, আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসা, জিনিসগুলোকে বোঝা, এটা হচ্ছে প্রথম ধাপ। তো সেই ধাপটা আমরা একেবারে ক্লিয়ার কাট কভার করে রাখবো এবং তার সাথে মক টেস্ট দেয়া, আলোচনা করা, ডিসকাশন করা, সেগুলো কিন্তু প্রথম থেকে চলবে। যারা ইন্টারভিউ ক্যান্ডিডেট আছেন, যারা ইন্টারভিউ দেবেন, তাদের জন্য সেটা লাভজনক, ফলপ্রসূ, এবং যারা নতুন ক্যান্ডিডেট বা ফ্রেশার যারা ইন্টারভিউ দিচ্ছেন না, আগামী পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবেন, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ বা জরুরি। তাহলে আমরা কি করব, একদম টপিক ধরে, টপিক ওয়াইজ আমরা কিন্তু করা শুরু করে দেবো। কারণ এই যে সিলেবাসটা টপিক ধরে শেষ করা, এটা খুব ভালো করে করতে গেলে ন্যূনতম 6-7 মাস লাগবে, ন্যূনতম। কারণ জিওমরফোলজির একটা হিউজ সিলেবাস আছে, ইন্ডিয়ান জিওগ্রাফির একটা হিউজ সিলেবাস আছে, কার্টোগ্রাফি, এগুলো সবই মানে 11-12 ধরলে আমরা একটা বড় বড় সিলেবাসের অংশ পাবো। তো সেটা কিন্তু যদি আমরা 9-10-11-12 দুটো খুব ভালো করে প্রিপারেশান নিতে যাই, তাহলে কিন্তু 10 মাস মিনিমাম, 10 মাস লাগে, মিনিমাম লাগে। তো সেই 10 মাস তো আমরা সময় পাবো না, পরীক্ষার মানে নোটিফিকেশান থেকে আমরা 10 মাস সময় পাবো না। আমরা প্রতিবারই দেখেছি 2-3 মাস, 4 মাস ম্যাক্সিমাম সময় পাওয়া যায়। তো আমাদের পরিকল্পনাটা এখন থেকে করতে হবে। কারণ হচ্ছে কি, এর সাথে সাথে আমাদের আপার প্রাইমারি প্রিপারেশান নিতে হবে, অন্যান্য আরও যে সমস্ত এডুকেশন রিলেটেড পরীক্ষা সেইগুলোও কিন্তু এর সাথে থাকছে, বা স্কুলের এসআইয়ের জন্য ম্যাথ, পিটি যদি হয় সেক্ষেত্রে আমাদের সবই মাথায় রেখে করতে হবে। সুতরাং প্রিপারেশান এখনই শুরু করার দরকার, আমাদের এগুলো নিয়েই চলতে হবে।
এবং প্রিপারেশন মানে কি, সেটা কোনো পরীক্ষাতে বসার জন্য প্রিপারেশন শুধু নয়, আমরা কোয়ালিফাই করব, আমরা প্রথমের দিকে থাকব, একদম লিস্টের প্রথমের দিকে থাকব, এটা হবে উদ্দেশ্য, যে আমরা অ্যাকচুয়ালও এদিক ওদিক হতে দেব না। সেটা আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়াটা দরকার, তার জন্য এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটা আমাদের করতে হবে। তাহলে আশা করছি বুঝতে পারছেন আমার বক্তব্যটা কি। আমাদের একটা লং টার্ম প্ল্যানিং রাখতে হবে, অন্তত 6 মাস থেকে শুরু করে 10 মাস, 1 বছরের একটা প্ল্যানিং। কারণ কি, কারণ দেখুন এই পরীক্ষাগুলো কিন্তু পরপর হবে, পরপর হবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে এসএলএসটি, এর সাথে কিন্তু পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর স্কুলের এসআই এর কোনো সম্পর্ক নেই। এটা একটা আলাদা সংস্থা, এসএলএসটি একটা আলাদা, মানে আমাদের যেটা স্কুল সার্ভিস কমিশন, এরা কিন্তু আলাদা সংস্থা। এরা আপার প্রাইমারি নেবে আর এসএলএসটি নেবে, আর পিএসসি নেবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস আর স্কুলের এসআই। সুতরাং এই পরীক্ষাগুলো পরপর আগে পরে কিন্তু হবে। কখন হবে কেউ বলতে পারে না, হয়তো 1 মাসের গ্যাপে হতে পারে, হয়তো 2 সপ্তাহ 1 সপ্তাহের গ্যাপে হতে পারে, হয়তো 5 মাসের গ্যাপে হতে পারে, কখন হবে কেউ বলতে পারে না। তো আমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। ইভেন মাদ্রাসারও পরীক্ষা হতে পারে। তাহলে মূল মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে একটা লং টার্ম প্ল্যানিং এমনভাবে রাখতে হবে যাতে করে আমরা এই সমস্ত কিছুকে সামলাতে পারি। এবং সেটা কি করে হবে না, এখন থেকে আমরা সাবজেক্টের পড়া শুরু করব, এখন থেকে আমরা পেডাগজি পড়া শুরু করব, এখন থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস শুরু করব, এখন থেকে আমরা ইংলিশ শুরু করব, আমরা হিস্ট্রি, মানে যারা জিওগ্রাফি সাবজেক্টের অবশ্যই তারা অবশ্যই হিস্ট্রিটা পড়া শুরু করবেন, অ্যাটলিস্ট হিস্ট্রিটা পড়া শুরু করবেন। যদি দেখা যায় সিটেটের ধাঁচ আসছে আপার প্রাইমারিতে, তখন আমাদের পলিটিক্যাল সায়েন্সের কিছু পোর্শন আর ইকোনমিক্সের কিছু পোর্শন পড়তে হবে। সেটা এখনই দরকার নেই, আমরা আপাতত হিস্ট্রি পড়ব, ম্যাথ করব, ইংলিশ করব, পেডাগজি করব এবং তার সাথে সাথে সাবজেক্ট পড়ব। এটা হবে আমাদের, যারা আমরা বিএড করেছি তাদের শিডিউল, তাদের ন্যূনতম এগুলো পড়তেই হবে। এবং এর সাথে সাথে কি একটু কারেন্ট অ্যাফেয়ার্সের চর্চা করা। কারেন্ট অ্যাফেয়ার্স কেন? কারণ ইন্টারভিউতে সবথেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করার সম্ভাবনা থাকে, প্লাস খুব সম্ভাবনা আছে এই পরীক্ষাগুলোর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু পোর্শন, যেমন আমাদের পুরাতন এসএসসিতে একটা প্রবণতা ছিল, এখানে সেইটুকু ফিরে আসার একটা সম্ভাবনা আছে। এবং একটা সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই কম বেশি কি ঘটছে আমাদের আশেপাশে সেটা জেনে রাখা প্রয়োজন, সবচেয়ে বেশি ইন্টারভিউর জন্য। তো যেহেতু আপনাদের মধ্যে অনেকেই প্রাইমারি ইন্টারভিউ দেবেন, 9-10 ইন্টারভিউ দেবেন, আরও আগামীতে যে সময় ইন্টারভিউগুলো আসবে, বিশেষ করে এই স্কুলের সাব ইন্সপেক্টর বা এইগুলো, এর ইন্টারভিউর প্রিপারেশানও প্রথম থেকেই শুরু করা উচিত, মানে সচেতন থাকা। তো সেটার জন্য আমাদের একটু এই চর্চাটাও করতে হবে। এগুলো ফোকাস পয়েন্ট আমাদের সাবজেক্ট, আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে সাবজেক্ট। আমার বিষয়বস্তুটাকে আমি এত ভালো করে করব যে যখনই পরীক্ষা হোক না কেন আমি যেন প্রথম দিকে থাকতে পারি, আমার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই ন্যূনতম বা ভুল হবে না, 100% আমার স্কোর হবে। এটা হচ্ছে আমার টার্গেট। কারণ আমরা অলরেডি কিছুটা পড়াশোনা করেছি, প্রিপেয়ার্ড, সকলে সিরিয়াসলি পরীক্ষা দিয়েছিলেন। অনেক দিন পর 9, 10, 11, 12 একটা পরীক্ষা হয়েছিল, তো কম বেশি সকলে পড়াশোনা করেছেন। আমাদের উদ্দেশ্য হবে একদম প্রথম দিকে থাকা। আপনার বাড়ির কাছাকাছি জবটা পাবেন, আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। স্কুল সার্ভিস এসএলএসটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি বাড়ির কাছে জবটা পান, তো সেটার জন্য প্রথম দিকে র্যাঙ্ক রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট শুধু পরীক্ষায় বসা নয়, শুধু কোয়ালিফাই করা নয়, প্রথম দিকে থাকবো আমরা। তার জন্য যতটা ডেপথে যাওয়া দরকার, কারণ কি পরীক্ষাতে কিন্তু অ্যাটলিস্ট 5 to 10% কোয়েশ্চেন খুব টাফ লেভেলের হয়। পরীক্ষা যদি ফ্রেশ হয় তাহলে কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট টাফ হবে, কারণ
অধিক সংখ্যক পরীক্ষার্থীকে বাদ দিতে হবে, তার জন্য প্রশ্ন টাফ রাখা অবশ্যই প্রয়োজনীয়, কোয়েশ্চেন টাফ হবে। তাহলে সেই ডেপথটা অর্জন করতে হবে, সেই লেভেলের পড়াশোনা করতে হবে। এবং আপনারা যারা আগে ক্লাস করেছেন তারা দেখেছেন আমি কিন্তু আপনাদের একটা সিস্টেমেটিক ওয়েতে এই সিলেবাসটা কভার করিয়েছি, এবং আপনাদের সাথে সাথে মক টেস্ট নেওয়া হতো, ফুল লেন্থ হোক, টপিক ওয়াইজ হোক, ওয়ান লাইনার দেওয়া হতো, 3টে নোটস দেওয়া হতো। একটা ডিসক্রিপটিভ নোট দেওয়া হতো বড়, যেটা বোঝার জন্য, আর একটা দেওয়া হতো ওয়ান লাইনার শর্ট নোটস, আর একটা দেওয়া হতো এমসিকিউ নোটস টপিক ধরে। তো এখানেও নতুন যে আমি শুরু করব পড়ানো, সেখানেও কিন্তু একেবারে টেক্সট ধরে প্রত্যেকটা লাইন বাই লাইন যেখান থেকে যা প্রশ্ন হতে পারে ডেপথে গিয়ে, হয়তো সেই টার্মটা আপনি সাধারণ বইগুলোতে পাবেন না, সেই জিওগ্রাফিক্যাল টার্মটা পাবেন না, বা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন হলে সেটা হয়তো আপনার জানা নেই। ভূমিকম্পের আমরা শুধুমাত্র 3টে তরঙ্গ নিয়ে আলোচনা করি, ভূমিকম্পের আরও অনেক তরঙ্গ হয়, সেখান থেকে প্রশ্ন হতে পারে। বিগত বছরে নেট সেটের প্রশ্ন, তার আরও পুরাতন যে নেট সেটের ইউজিসির যে পরীক্ষাগুলো নিয়ে থাকে, সিএসআইআর যে পরীক্ষাগুলো নিয়ে থাকে, সেই সবের প্রশ্ন, সেগুলো নিয়ে চর্চা। তাহলে এই করতে গেলে আমাদের কিন্তু একটা হিউজ সময় লাগবে সেই লেভেলের প্রিপারেশান তৈরি রাখতে গেলে। তাহলে আমরা সেই উদ্দেশ্য নিয়ে পড়ব, এবং ক্লাসগুলো সেই লেভেলের হবে। আপনি যদি নেট সেটেরও পরীক্ষা দিতে চান, সেটাও প্রিপারেশান কিন্তু এখানে হয়ে যাবে। তো মূল বক্তব্য হচ্ছে এটাই, যারা ক্লাস করবেন তাদেরও উদ্দেশ্য হবে এটাই, যে আমি শুধু কোয়ালিফাই করব না, আমি প্রথমের দিকে থাকব। তার জন্য প্রিপারেশান শুরু করে দিতে হবে সব দিক থেকে, সব রকমভাবে। ঠিক আছে? তো আমি আপনাদের দেখুন, আপনাদের যে শিডিউলটা আমি রেখেছিলাম আপনারা হয়তো দেখেছেন কেউ কেউ, আমি বলে দিই একটু। মূলত সপ্তাহে আমি তিনটে ক্লাস, আপাতত 3টে ক্লাস আমি দেব সপ্তাহে। স্যাটারডে থাকবে, তার সাথে সাথে ওয়েডনেসডে আর থার্সডে এই দুটো দিন রেখেছিলাম। এবার দেখা যাক যে এই দুটো দিনই মানে টাইমিং অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, কারণ ম্যাথটা যেহেতু থার্সডে ম্যাথের ক্লাসটা অবশ্যই থাকছে, সেই দিনটাতে সময়টা আগে পরে করে অন্য সময় করা যায় কি না সেটা আমি দেখছি। স্যাটারডে যেটা টাইমিং থাকবে, যেমন আপনাদের বলা ছিল 8:30 PM স্যাটারডে টাইমিং, এটা ফিক্সড। আর তার সাথে সাথে এই দুটো দিন বা মাঝে সপ্তাহে আর কোন দুটো দিন সেটা ফিক্সড করে দেবো, আমি একদম টাইমিং অনুযায়ী ফিক্সড করে দেব। তো মোট কথা আপাতত 3টে ক্লাস অবশ্যই আপনারা পাচ্ছেন প্রতি সপ্তাহে, এবং তার সাথে সাথে টপিক ধরে মক টেস্ট, মানে যে টপিকটা পড়ানো হলো, ধরুন আমাদের একদম প্রথমের দিকে যে টপিকগুলো আছে, ধরুন আমি বলছি আইসোস্ট্যাসি পড়ানো হলো, আইসোস্ট্যাসির নোটস দেয়া হলো, এবার সেইটার উপরে টেস্ট নেওয়া হবে। এবং কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এমসিকিউ থাকবে, মানে এমসিকিউ নোটস থাকবে, শর্ট নোটস থাকবে, প্লাস ডেসক্রিপটিভ নোটস থাকবে। এই প্যাটার্ন ফলো করে আমরা পড়ব, এবং সেটার উপর মক টেস্ট হবে, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করা হবে। এবার আপনাদের যেটা করতাম কি, যেটা গ্রুপ করে দেওয়া ছিল, গ্রুপে আপনারা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতেন, সেটাও আপনারা করবেন। এখন সুবিধাটা কোথায়? আগে এই সিস্টেমটা শুরু হলে আপনাদের মনে হতো যে পরীক্ষাই তো নেয় না এই সরকার, এসএসসিটা থেকে তুলেই দেওয়ার চেষ্টা করছে। তো এখানে কিন্তু সেই জিনিসটা নেই, পরীক্ষা হবে একদম নিশ্চিত থাকুন। তো সেই জন্যে আমাদের সাবজেক্ট পড়াটা এইভাবে চলবে, এবং তার সাথে যারা ইন্টারভিউ দিচ্ছেন অবশ্যই তাদের সাথে এই প্রিপারেশান নেওয়া, মানে আপনার ইন্টারভিউয়ের স্টাডি যে প্রিপারেশন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। আর যাদের ডেমনস্ট্রেশন নেওয়া হচ্ছিল, ডেমনস্ট্রেশনটা আপাতত দিক নির্দেশ পেলে একটা বোঝা গেল যে হ্যাঁ এই সময়ে হচ্ছে, তখন আবার আপনাদের ডেমনস্ট্রেশনটা চলবে। আপনারা কিন্তু একটু নিজেরা প্র্যাকটিস করতে থাকবেন ডেমনস্ট্রেশনটা, সেটা রেকর্ড করে আমাকে পাঠিয়েও দিতে পারেন, আমি দেখে নেব, কারণ চর্চা রাখাটা জরুরি, ভুলে যাবেন না হলে।
বা সেই আত্মবিশ্বাসটা একটু কম থাকতে পারে। তাহলে এই হচ্ছে আমার মূল বক্তব্য, আশা করছি বুঝতে পেরেছেন। ওভারঅল আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে। স্যার ঠিক আছে। তাহলে আমি মোটামুটি ওভারঅল আপনাদেরকে বললাম যে কিভাবে বিষয়গুলো করা হবে, করানো হবে। তো এবার আপনারা আমাকে একটু জানিয়ে দেবেন কোন কোন প্রিপারেশান কীভাবে কী নিতে চাইছেন। কারণ একটা পুরোটা একটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের এই উদ্দেশ্য, আমরা এই লক্ষ্য নিয়ে পড়ছি, এই উদ্দেশ্য আমাদের আছে এবং আমাদের এই টার্গেট আছে, আমরা সেই টার্গেটটা ফুলফিল করব। সবটা বজায় রেখে সব দিকটা স্ট্রংলি আমাদেরকে কিন্তু হিট করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে মূল বক্তব্য। আপনারা রেডি হয়ে যান, পড়াশোনা শুরু করুন, এটাই বলবো। কারণ আগামীতে পরীক্ষাগুলো হবে, তার জন্য আপনাদেরকে কিন্তু প্রস্তুত থাকতেই হবে, খুব ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। এবং আপনারা ইনস্টিটিউটে এসেছেন মানে, দীর্ঘদিন পড়াশোনা করছেন মানে, আমার উদ্দেশ্য হবে আপনারা প্রত্যেকে জবটা একদম নিশ্চিত করে নেবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনার যেন নিশ্চয়তা থাকে যে আমি সেই জায়গাতে পৌঁছাবই, আমার লক্ষ্য, আমি পৌঁছাবই লক্ষ্যে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।